আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জনের যে ইতিহাস, সেই ইতিহাসের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে আজকের এই দিনটি। আজ এই বিশেষ দিনে বাংলাভিশনের বিশেষ আয়োজন। আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ইশতিয়াক আজিজ উলফাত, সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান, প্রাক্তন শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের এই বিশেষ আয়োজনে আপনারা দুজনই আমাদের বাংলাভিশনের আয়োজনকে সময় দিয়েছেন, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের দুজনের কাছেই জানতে চাইছি যে এই যে বুদ্ধিজীবী দিবস এবং আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান যারা শিক্ষক, সাহিত্যিক, আলোকবর্তিকা, যারা পথ দেখাবেন আমাদের এগিয়ে যাবার ক্ষেত্রে, তাদেরকে একসাথে প্রায় সবাইকেই মেরে ফেলা হলো, এবং এটা যখন শুনলেন ওই সময়ে ৭১-এ আপনাদের প্রতিক্রিয়াটা কি হয়েছিল? প্রথমেই স্যার আপনার কাছে জানতে চাইছি। দীর্ঘ চাকরি জীবনে যখনই এই দিনটি আসতো তখনই আমরা ওই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে মিলিত হতাম। আমাদের মেইন রুমটায় সামনেই দেয়ালের উপরে এদের সবার ছবি টাঙানো, দীর্ঘ সময় ব্যাপী প্রত্যেক দিন ওইখানে ঢুকলে ওদের ছবিটা চোখে পড়ে। এমন এমন অধ্যাপক ছিলেন যারা বলতে গেলে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে স্বর্ণযুগ ছিল তারই প্রতিভূ ছিলেন এরা, এবং এরা নিঃস্বার্থ ছিলেন, বয়স্ক, তারা পড়াশোনা ছাড়া কিছুই বুঝতেন না, এবং এতই তারা নিরীহ ছিলেন যে কখন যে ক্লাস শেষ হয়ে যায় আর কখন যে বাড়ি ফিরতে হবে অনেক সময় ভুল। আমি বলছি আমাদের ইংরেজি বিভাগের জ্যোতির্ময় গুহ ঠাকুরতার কথা, আমি বলছি আমাদের স্বর্গীয় জিসি দেবের কথা, ফিলসফি ডিপার্টমেন্টের যিনি অগ্রদূত ছিলেন, আমি বলছি আমাদের গিয়াসউদ্দিন স্যারের কথা ইতিহাস বিভাগে, এবং তাছাড়া মুনির চৌধুরী, দ্য ফেমাস মুনির চৌধুরী, যার অবদান অসাধারণ ছিল বাংলা সাহিত্যে। এইসব মনীষীদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ মুহূর্তে যখন আমরা স্বাধীনতার প্রায় দ্বার প্রান্তে, তখন যে এদেরকে বাড়ি থেকে তুলে নেওয়া হবে কেউ আসলে কল্পনাই করতে পারেনি। এরা এতই নিরীহ ছিলেন যে ইউনিভার্সিটি কোয়ার্টার ছেড়ে যে কোথাও যে পালাতে হবে এরকম চিন্তাও ওদের আসেনি। আর বেশিরভাগই তারা ছিলেন 50 বয়সের, ফ্যামিলিজ নিয়ে থাকতেন এবং সব সময় খোঁজ খবর রাখতেন যে মুক্তিযুদ্ধ কোন পর্যায়ে যাচ্ছে এবং আমরা কত দূরে রয়েছি স্বাধীনতা থেকে। এটা জাতির, দেশের অপূরণীয় ক্ষতি, এবং এর পেছনে যাদের হাত ছিল তাদেরকে কি মানুষের পর্যায়ে ফেলা যায়? যেসব সেনাবাহিনীর, পাকিস্তানির জুনটা, একজনের নাম শোনা যায় খুব বেশি তখনকার দিনে, একজন মেজর জেনারেল যিনি ঢাকায় সিভিলিয়ান অ্যাফেয়ার্সের দায়িত্বে ছিলেন, এবং হি ওয়াজ মোস্টলি ডেস্ক জবেই ব্যস্ত থাকতেন। আমরা বুঝতে পেরেছি যে তারা চেয়েছে যে যদি পাকিস্তান সেনাবাহিনী তারা যদি পরাজিতও হয় তবুও তারা এই দেশকে, এই জাতিকে মেধাশূন্য করে যাবে। সেই পথে যেতে তারা যে নৃশংসতার পরিচয় দেয়, স্বাধীনতার 2-1 দিনের ভিতরই সবাই আত্মীয় স্বজনেরা তারা খুঁজতে যায় এদের কোথায় দেহাবশেষ। আমরা সবাই জানি সেই রায়ের বাজারের বদ্ধভূমি, এবং কি মর্মান্তিক সেই দৃশ্য ছিল, কিভাবে চোখ বেঁধে অনেকে বিছানার থেকে উঠে কাপড়ও বদলাতে পারে নাই, বুঝতেও পারেনি যে কী হতে যাচ্ছে তাদের সাথে। এবং আজ পর্যন্ত এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অপূরণীয় ক্ষতি হিসাবে চিহ্নিত হয়। এত গভীর ক্ষত রেখে গিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবারে যে 16ই ডিসেম্বরের যে আনন্দের দিনটা সেটা অনেকটা নির্লিপ্ত হয়ে যায়, অনেকটা নিষ্প্রভ হয়ে যায়, এবং অনেক বছর ধরেই কিন্তু আমাদের এই বিভাগগুলো, যেসব বিভাগে এই অধ্যাপকরা পদচারণা করতেন, তারা তাদের যে ভূমিকা ছিল, তাদের যে অবদান ছিল শিক্ষার ক্ষেত্রে, সেই শূন্যতা কাটায় উঠতে পারে নাই। তাদের রক্তের উপর দিয়ে আমরা হেঁটে স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি। স্যার, আপনার কাছে একটু জানতে চাইছি, সেই সময়ে আপনার অনুভূতিটা কি হয়েছিল যখন শুনেছিলেন বা জানতে পেরেছিলেন? খুবই দুঃখজনক, খুবই কষ্টকর। তাদের পরিবার যখন তাদেরকে খুঁজতে বের হলো এবং কিছু কিছু চিহ্ন পাওয়া গেল বধ্যভূমিতে, সেই বধ্যভূমির চেহারা
যে মানুষ কত নৃশংস হতে পারে, মানুষের উপর এত অত্যাচার করতে পারে কিভাবে, সেগুলি প্রস্ফুটিত হলো। আর এর মাধ্যমে সত্যি সত্যি এই পরিবারগুলি তো বটেই, আমরা যারা তাদের সাথে যোগাযোগ ছিল, যাদের সাথে আমাদের ওঠা বসা ছিল, তারাও আমরা ওই 16ই ডিসেম্বরের সেই উচ্ছ্বাস, সেই আনন্দ, সেই ফুর্তি অনেকটা ম্লান হয়ে গেল। ডক্টর মনির চৌধুরী এনারা কত সক্রিয় ছিল তাদের লেখালেখির মাধ্যমে এই স্বাধীনতার জন্য, কত তাদের দান। অনেকেই বোধহয় ভুলে গেছি আমরা, অনেকেই জানি না প্রফেসর মনির চৌধুরী, নট অনলি দ্যাট হি ওয়াজ এ বিগ ফিগার ইন লিটারেচার, বাংলা লিটারেচার আমাদের কি আমরা হারিয়েছি এখন আমরা বুঝতে পারছি, কিন্তু তার পরিবার, তার ফ্যামিলি যে কি ভীষণভাবে মুক্তিযুদ্ধের সাথে জড়িত, হ্যাঁ, এটা যারা না জানে তো তারা বুঝতেও পারবে না। মনির চৌধুরীর ছেলে ভাষণ, সে আমার সাথে সেক্টর 2-তে আমরা যুদ্ধ করেছি। আমরা সেই ট্রেনিং নিয়ে প্রথম অ্যাকশন আমরা করেছি বর্ডারে, পাশ দিয়ে যে রেল লাইনটা যায়, এর ইলিয়টগঞ্জ থেকে আখাউড়া আর ব্যাক করে। তো এরা ওটা একটা নির্দিষ্ট সময় দুপুরে লাঞ্চ নিয়ে যেত, আর যত সোলজারদের লাঞ্চ দিত পাকিস্তানি হানাদারদের, আবার সন্ধ্যার সময় যেত। তা আমাদেরকে পাঠানো হলো যে এটাকে কিভাবে প্রতিরোধ করে এটাকে উড়িয়ে দিতে হবে, হ্যাঁ, ওখানকার ব্রিজ উড়িয়ে দিতে হবে। তো আমাদেরকে 12 জন বিডিআরের সোলজার সাথে দিল, আর আমি ভাষণ আর আমার বন্ধু মেজর মঞ্জুর, মেজর আক্তারের ছোটো ভাই, ও এখন আমেরিকাতে থাকে, হি ওয়াজ ইন দ্য আর্মি, মেজর মঞ্জুর বীর প্রতীক। তো আমরা 3 জন আমাদেরকে চার্জে দিল, আর বিডিআরদের নিয়ে আমরা ওখানে গেলাম, সব দেখলাম কোথায় কি করব। তখন তো রেকি করতাম আমরা, রেকি শব্দটা নতুন শুনেছি, আগে গিয়ে দেখে আসতে, আগে গিয়ে রেকি ইজ এ স্মল ওয়ার্ড ফর রিকগনিশন, হ্যাঁ, রিকগনিশনস। তো ওটা শব্দ আমরা রেকি টেকি করে আমরা ঠিক করলাম যে আশেপাশের যে ব্রিজটা আমরা ওড়াবো সেটার ওই পাশের বাসিন্দাদের এবং এই পাশের বাসিন্দাদের আমরা সরিয়ে দিলাম ওখান থেকে, কারণ পরবর্তীতে যে ওদের উপর অ্যাকশন হবে, হ্যাঁ, তো ওখান থেকে মানুষদের সাহায্য নিয়ে আমরা এটা করলাম। করার পর যে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় আমরা আস্তে আস্তে ব্রিজের কাছে গেলাম, গিয়ে আমরা এক্সপ্লোসিভ বানলাম রেল লাইনের সাথে, পিলারের সাথে ঝুলে ঝুলে আমরা সব করলাম। করার পর একটা ডেটোনেটর দিয়ে যখন আমরা বসে রইলাম, যখন দেখলাম এই ট্রেনটা আসছে, কতখানিক সময় লাগবে, সেটা আমরা এই ডেটোনেটরটা আমরা চাপ দিয়ে ভেঙে ওটা শুরু করে দিল, ওটা অ্যাকশন। তো একটা 5 মিনিটের ডেটোনেটর দিলাম আমরা, দৌড়ে আবার আমরা ওই ক্ষেতের পাশে অ্যাবাউট 300 ইয়ার্ডস দূরে আমরা নিচে আমরা বসে রয়েছি, পাট ক্ষেতের উপরই আমরা শুয়ে দেখছি আমরা এখন কি হতে যাচ্ছে। তো ট্রেনটা আসছে, হ্যাঁ, টাইমিং এটা তো খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। তো যখন ইঞ্জিনটা পার হয়ে গেছে, তখন না আমি ভাবলাম যে কি বাস্ট করলো না, অনেক সময় ওটা বাস্ট করে না, ওই ফিউজটা হয়তো ঠিক ছিল না, কোনো একটা কারণে অকেজ হয়ে গেছে। তা আমি অপেক্ষা করছি, দেখি যে ট্রেনটা চলে যাচ্ছে, তাই মাথা তুলেছি। তখন একটা বিডিআরের সোলজার আমার কাঁধে হাত রাখবে, বলছে, স্যার মাথা নামান। তা আমি না এখনও সেটা ফিল করি, সেই হাতটা আমার কাঁধে, হ্যাঁ। এই যেই আমি মাথা নামিয়েছি, জোরিয়েতে এক্সপ্লোশনটা হলো, হ্যাঁ, একটা বগি প্রায় আকাশের দিকে চলে গেল। এখন সিনেমায় যখন এই সমস্ত সিন দেখি না, তখন আমি ওই কথাটা আমার মনে হয়। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম। তো ভাষণ ছিল, এই মনির চৌধুরী সাহেবের ছেলে। আবার মনির চৌধুরী সাহেবের আর এক ভাই, তার ছেলে আমাদের আর এক মুক্তিযুদ্ধের সাথী, আমার বন্ধু, ও আর্মিতে জয়েন করলো, মেজর কাইয়ুম চৌধুরী, দীপু সাহসী মুক্তিযোদ্ধা। আবার মনির চৌধুরীর বোন, তার ছেলে শ্যামল, ও আবার আমাদের সাথে মুক্তিযোদ্ধা। পুরো পরিবারটাই ছিল একটা ফ্যামিলির মধ্যে, তাদের জন্য কত বড় লস। এবং একেবারে বিজয়ের দ্বার প্রান্তে এসে অসম্ভব প্রতিশোধ পরায়ণ না হলে এই কাজটা আসলে করা সম্ভব নয়। শহীদুজ্জামান ভালো বলতে পারবে সেদিনকার ও কারা মারলো। পাকিস্তানি তো তখন অলরেডি বুঝে গেছে, অলরেডি সারেন্ডার চলছে, সারা বাংলাদেশ থেকে ঢাকায় জড়ো হচ্ছে পাকিস্তানি সোলজাররা, হ্যাঁ, কিভাবে তারা যান বাঁচাবে তাদের। এবং ওই সময় একই সময় দেখা গেছে যে গ্রামে গঞ্জে এই মহিলারা, হ্যাঁ, লাঠি এবং এই ধান কাটার নিয়ে তারা পাঞ্জাবিদের ধরে মেরেছে, এরকমও হয়েছে। তো কারা এটা অ্যাকচুয়ালি করলো? পাকিস্তানিরা তো করেইছে, যারাই মারুক তারা অসম্ভব হিংস্র এবং প্রতিশোধ পরায়ণ ছিল। প্রিয় দর্শক, বাংলা ভিশনের আজকের এই বিশেষ আয়োজনে এই মুহূর্তে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসবো।
প্রিয় দর্শক, বাংলা ভিশনের আজকের এই বিশেষ আয়োজনে নিয়েছিলাম ছোট্ট একটা বিরতি। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আমাদের সঙ্গে আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ইশতিয়াক আজিজ উলফাত, সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান, প্রাক্তন শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনার সাথে কথা বলছিলাম বিরতিতে যাবার আগে, শুনছিলাম মুক্তিযুদ্ধের সাহসী গল্প এবং আপনাদের অবদানের কথা। আপনারা কি টের পাচ্ছিলেন যে একেবারে বিজয় আসন্ন? সেই সময় অনুভূতিটা কি ছিল আপনাদের? It is hard to go back 53 years and remember it as it happened. But still, আমরা তো যুদ্ধ করে যাচ্ছিলাম। আমরা জানতাম যে পাকিস্তানিদেরকে পরাজিত করা, যখন যুদ্ধ শিখে গেছি, এর এমন একটা কঠিন কাজ না। কারণ 25শে মার্চের রাত্রে যখন আমি আমাদের বাসার সামনে দাঁড়ানো ইত্তেফাক অফিসের পাশে, সেটা একটা সেন্টার পয়েন্ট ছিল অফ নিউজ, সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবীর থেকে ওখানে আসতো। ইমিডিয়েটলি আমরা জানতে পারতাম কোথায় কী হচ্ছে। যখন পাকিস্তানি আর্মি ক্যান্টনমেন্ট থেকে বের হলো 25শে মার্চের রাত্রে, তখন আমরা দৌড়ে গেলাম আমাদের বাসার পাশেই কাছেই অবৈধ লেনে ফাইজুল হক সাহেবের বাসায়। ফাইজুল হক সাহেব হল গিয়ে শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের ছেলে। তার বাসায় গেলাম, তা আমাদের হাতে অস্ত্রপাতি দেখে উনি বললেন যে এইসব নিয়ে তোমরা কী করছো? শেখ সাহেব তো 27 তারিখে স্ট্রাইক ডেকেছে, হরতাল ডেকেছে। দেখেন, যেখানে পাকিস্তান আর্মি নেমে আসছে সেখানে অলরেডি বাংলার মানে যারা তখন রাজনীতি করতো তারা ঘর থেকে পালাচ্ছে, তখন উনি 27 তারিখের জন্য হরতাল ডেকেছেন। হ্যাঁ, দ্যাট ওয়াজ অলরেডি ইন প্রিন্ট। সেই প্রিন্টের কপিও ইত্তেফাকের আমার কাছে আছে। তো দেখেন, সেই 14 তারিখের ঘটে যাওয়ার পর যারা যারা ওই লাশগুলা, যে কটাই লাশ দেখা গেছে, পাওয়া গেছে, কি যে বিভৎস, কি যে করুণ সেই দৃশ্য, সেটা তুলনা করি কোথায় কবে জানেন? আবার আমাদের প্রজন্ম তো দেখেছি আমরা সেটাও। আবার দেখেন, 53 বছর আমাদের অপেক্ষা করতে হলো গণতন্ত্রবিহীন। এর মধ্যে খালি কয়েক বছর ছিল জিয়াউর রহমানের সময় গণতন্ত্র। জনগণ কিন্তু সব কিছুর মূলে। আমরা এই কথাগুলো সব রাজনীতিবিদরা বলে, কিন্তু জনগণকে কিন্তু ভোটের পরে আর কোনো পাত্তা দেওয়া হয় না। হ্যাঁ, আবার 5 বছর পর আবার ভোট হবে, তখন জনগণকে ডাকে। কিন্তু জনগণ ছাড়া কিন্তু পরিবর্তন আসে না। 71-এর পরিবর্তনটা কেন? জনগণের জন্য। মানুষ চেয়েছে সেটা। হ্যাঁ, রাজনৈতিক দলের চেয়ে তারা অ্যাডভান্স চিন্তা করেছে, বলেছে না, ওদের সাথে আর থাকবো না, আমরা আলাদা দেশ চাই। আমরা সেই জন্য দেশটা হয়েছিল। আবার দেখেন, এই 5ই অগস্ট, হ্যাঁ, আপনারা সবাই নেমে গেছেন। বাপ মারা বাচ্চাদেরকে ধরে রাখতে পারেনি ঘরে, তারা বলেছে আমরা যাবই। যখন দেখেছে যাবে, বল ঠিক আছে বাবা, তো চলো আমরাও যাবো তোমাদের সাথে। সবাই নেমে গেছে। কি একটা ঐতিহাসিক একটা জিনিস আমরা দেখলাম, ঠিক 71-এর মতন। সেই জন্য আমি বলি, এরা হলো এখনকার মুক্তিযোদ্ধা, আমাদের এই ছেলেরা, আমাদের এই সন্তানরা। আর আমরা ছিলাম 71-এর, আমরা যুদ্ধ করেছিলাম অস্ত্র হাতে। এরা কিন্তু অস্ত্র ছাড়া, ওরা বুক পেতে দিল যে মারো। কতখানি করুণ এই আবু সাইদ, এই মুগ্ধ, ওদেরকে ভোলা যাবে না। আমাদেরকে ভুলে গেছে বাংলার মানুষ, আমাদেরকে ভুলে গেছে এই রাজনীতিবিদরা, কিন্তু এই আমলারা বিশেষ করে কেউ ভোলেনি। আমার মনে হয় যে নতুন প্রজন্মে যারা একেবারে যুদ্ধ করে 2024-এ গণতন্ত্র ফিরিয়ে এনেছে, আমার মনে হয় না তারাও ভুলেছে। কারণ আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি যাদের জন্য, সেটা তো আসলে ভুলবার নয়। স্যার, আপনার কাছে জানতে চাইছি, যেসব বুদ্ধিজীবী, শিক্ষক কোনো কিছুর ভেতরেই হয়তো থাকতেন না, কোনো রাজনীতি না, একেবারেই শুধুমাত্রই তারা তাদের পেশায় মন প্রাণ ঢেলে কাজ করতেন, সেই সব মানুষগুলোর গল্প যদি আরেকটু বলতেন। আমি তো তখন মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, ফার্স্ট ইয়ারে। খুব বেশি কিছু জানতাম না। জানতে পারলাম আরও কয়েক বছর পরে, যখন দেখলাম যে এদের অবদান কি ছিল। এবং মুনির চৌধুরীর কথা তো ও বলল, উনি একজন অসাধারণ লেখক ছিলেন। ওনার ক্লাস শোনার জন্য অন্যান্য বিভাগের ছেলেরা এসে ক্লাসে বসে থাকতো, এবং উনি মন্ত্রমুগ্ধের মতো এই ক্লাস নিতেন। 50 মিনিট যে কোথায় উড়ে যেত কেউ বলতো। আমরাও পরে ভাবতাম যে এমন একজনকে হারালাম যার ক্লাস অ্যাটেন্ড করতে পারলাম না। এইরকম আরও অনেক অধ্যাপক কয়েকজন ছিল। জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, উনি তো এত নিবেদিত প্রাণ ছিলেন, এবং ওনার সময় ডিপার্টমেন্ট অনেক সমৃদ্ধি অর্জন করেছে। তারপর আপনার ইতিহাসের গিয়াসউদ্দিন সাহেব, গ্যাস স্যার, তো হি ওয়াজ সো হ্যান্ডসাম, এবং ওনাকে দেখতে অনেকটা উত্তম কুমারের মতো লাগতো। আজীবন ব্যাচেলার ছিলেন, এবং এই লোকটা যার মানে কেউ কল্পনাই করতে পারবে না যে তাকে একটু একটা ফুল দিয়ে আঘাত করতেও
মানুষ কষ্ট পাবে। তো এরকম একটা মানুষকে আমরা হারালাম। আমার চেয়ে অনেক আরও ভালো বলতে পারতো অন্যরা। তবে আমি যেটা প্রাসঙ্গিক মনে করি এবং গুরুত্বপূর্ণ মনে করি আমার কথায়, যে এই প্রথম কিন্তু অনেক বছর পরে মুক্ত হাওয়ায় মুক্তির আনন্দ পাচ্ছি আমরা। ঠিক যেমন 16ই ডিসেম্বর, তেমনি আমরা এই অসহ্য যাতনায় ছিলাম গত 15-16 বছর, সেটা থেকে যে বের হয়ে এসে স্বাধীনতা দিবস করতে যাচ্ছি, এটা সম্পূর্ণ একটা নতুন বাংলাদেশ, এবং আমরা নতুন বাংলাদেশকে আবিষ্কার করব। মনে হয় যেন এই নতুন এক প্রজন্ম এখন সামনে চলে এসছে। এরা অত্যন্ত সচেতন, সোচ্চার, এবং আমি খুবই আনন্দিত। আমার কাছে গর্ববোধ করি যে আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে এটা আমার সার্থকতা যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এই গণ উত্থানে, এবং তারা অসম্ভবকে সম্ভব করতে পেরেছিল। তাদের দাবিগুলো খুব সাধারণ ছিল, কিন্তু তাদের অবচেতন মনে ছিল গণতন্ত্রের যে সংগ্রামের বাস্তবতা, এবং ভোটারবিহীন এই দেশে কিভাবে আমরা 1971, 16ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর, তার যে স্পিরিট, সেটাকে কিভাবে এই আওয়ামী লীগ সরকার কবর রচনা করেছে। জোর করে ভালোবাসা আদায় করা যায় না। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বদরুদ্দিন ওমর। তার মতো এত নির্মোহ এবং ইম্পার্শিয়াল হিস্টোরিয়ান বাংলাদেশে আমার দ্বিতীয়টি নেই। তার পাশে রয়েছেন সিরাজুল ইসলাম চৌধুরী, ইংরেজির অধ্যাপক, এখনও বেঁচে আছেন। তারা বদরুদ্দিন ওমর তার বিভিন্ন লেখায় বিভিন্নভাবে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। এখন তাহলে কথা হলো যে ইতিহাস কি আমরা ঠিক মতো জানতে পেরেছি? আমি তো, আমার মনে পড়ে 27শে মার্চে সেই যে জিয়াউর রহমানের ঘোষণা আমি নিজের কানে শুনলাম। আমি তখন ঢাকার থেকে ঘোড়াশালে ছিলাম, আমার চাচার বাসায়। ওইখান থেকে পালায় যে হাজার হাজার মানুষের মতো পালায় আমার পৈতৃক নিবাস লক্ষ্মীপুরের রায়পুরে আমার বাবার ওইখানে বাড়িতে আশ্রয় নিলাম। মাত্র 2 দিন হয়েছে, বুঝতেও পারছিলাম না এটা কোথায় চলে আসছি, কি হচ্ছে। রেডিও খুলে মেজর জিয়ার সেই ঘোষণা শুনলাম, আমার মনে হয় আমি একদম বিছনা থেকে লাফ দিয়ে উঠছি, এবং আমার তখনই মনে হয়েছে যে এই যে মুক্তিযুদ্ধ শুরু হলো। স্যার, আমাদের আসলে সময়টা একটু কম। আপনাদের দুজনের কাছ থেকে আমরা অনেক বেশি ঋদ্ধ হলাম, তবে যেটা আমাদের প্রত্যাশা সেটা হচ্ছে যে এই যে অনেক অনৈতিক কাজ, ভুল, মিথ্যা চর্চা, সব কিছুর মধ্য দিয়ে এটা সত্য যে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি, এবং নতুন প্রজন্ম কিন্তু সেই বাংলাদেশকে এগিয়ে নিতে চায়। তো আমরা আপনাদের কাছে প্রত্যাশা নতুন প্রজন্মের যে এই সত্য মিথ্যার খেলা নিশ্চয়ই বন্ধ হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা সঠিক ইতিহাস জেনে বাংলাদেশ এগিয়ে যাক, গণতন্ত্রের পথে আমরা আছি এবং থাকবো, সেই প্রত্যাশা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটা কবিতা দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি। প্রিয় দর্শক, বাংলা ভিশনের আজকের এই বিশেষ আয়োজন এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন আপনারা, এবং অবশ্যই বাংলাদেশকে ভালো রাখবেন সকলে মিলেমিশে আমরা। আমি একটা কবিতা দিয়ে শেষ করছি। স্মৃতি, হাসান হাফিজুর রহমানের। স্মৃতি কি সহজিয়া গান, হৃদয়ের শুয়ে থাকা আতুল অনুভব, হঠাৎ লাফিয়ে কখনো বিদ্যুৎ হয়ে যায়, কিংবা স্মৃতি কি নীলবর্ণ পাখি কোনো দীঘল পুচ্ছ শোভিত হরবোলা, যখন তখন যাকে ঢেউ ভাঙা আদর মাখাই। কি জানি কি হবে স্মৃতি, বহুদিন তাকে আর ডেকেও পাই না। আমার বুকের ভেতর এখন কেবলই হাহাকার, এবং হৃৎপিণ্ড যেন এক প্রবল পালক পোড়া পাখি, থেকে থেকে শুধু নির্মম চিৎকারে ওঠে ডেকে, মুনির মুনির। জহির রায়হান। আর তার সঙ্গীরা আমার, তোরা সব কোথায় পালালি? তারপর আরো কাঁদে মশিউর রহমান, মশিউর রহমান। আমার সমস্ত হাহাকার জোড়া সেই পালক পোড়া পাখি। কখনো বলে না আর, বউ কথা কও, বউ কথা কও। এই যদি স্মৃতি হয়, তবে স্মৃতি কিছু অপহৃত নাম আমার হৃদয়ে এখন।